দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সারফেসে কাল একটি খবর ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আকাশ সীমার নিয়ন্ত্রণ। চীন ও বাংলাদেশের মধ্যে কাল এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপ অনুযায়ী চীন বাংলাদেশের বিমান বাহিনীকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট দিতে চলেছে, যা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের বিমান কিন্তু শেষবার ব্যবহার করেছিল পাকিস্তান অপারেশন সিন্দুরের পর্বে। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিক ও পূর্ব দিক দুটো দিকেই কিন্তু চীনের আধিপত্য বাড়লো, যা ভারতকে নিঃসন্দেহে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব এক্স্যাক্টলি চীন ও বাংলাদেশের মধ্যে কি চুক্তি হলো এবং এক্ষেত্রে ভারতের ফিউচার স্টেপগুলোই বা কি হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কমেন্ট করবেন, যেন আমাদের ভিডিও আপনার টাইম লাইন অবধি রেগুলার পৌঁছে দেয় ইউটিউব। যখন যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বেজিং সফর হয়েছিল, সেই বেজিং সফরে সবথেকে বড় ও কৌশলগত চমক হলো এই $2.2 বিলিয়ন মেগা ডিফেন্স ডিল। কিন্তু সাধারণ একটি ফাইটার জেট কেনা নিয়ে হঠাৎ করে দিল্লি বা কেন কনসার্নিং হলো? কেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই বা বলছেন ভারতের পূর্ব সীমান্তে চীন এক নতুন চেকমেট চাল চালতে শুরু করলো? যদি ডিটেইলিং এই ভিডিওটি দেখেন আপনারাও খুব সহজভাবেই বুঝতে পারবেন চীন এক্স্যাক্টলি কিভাবে ভারতকে বিপদে ফেলতে চাইছে। প্রথমে জানা দরকার বাংলাদেশ যে বিমানটি কিনছে, অর্থাৎ সেই J-10CE, সেই বিমানটি আসলে কতটা শক্তিশালী। দেখুন, এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের মূল চালিকা শক্তি। J-10C এর একটি এক্সপোর্ট ভার্সন। একে বলা হয় 4.5 জেনারেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটার জেট। এটি শব্দের থেকে প্রায় দ্বিগুণ গতিতে উঠতে পারে এবং এতে রয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী WS-10B আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরে আছে AESA অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারিয়ে, অর্থাৎ এই র্যাডার জ্যামিং প্রতিরোধে, এবং এটি একসাথে আকাশ ও মাটিতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এটি প্রায় 5600 কেজি গোলাবারুদ বহন করতে পারে। এবং ইম্পর্টেন্ট আরও হয়ে যাচ্ছে যে এর ভিতরে কিন্তু রয়েছে চীনের অত্যাধুনিক P-15L মিসাইলকে ইন্টিগ্রেট করার ক্ষমতা। অর্থাৎ এই মিসাইল, যে মিসাইলটি পাকিস্তান অপারেশন সিন্দুরে ব্যবহার করেছিল, সেই একই ধরনের প্রযুক্তি কিন্তু চীন এবার বাংলাদেশের হাতেও তুলে দিয়ে ভারতকে চাপে রাখলো, তা কিন্তু স্পষ্ট। এবার আসি ভারতের এক্স্যাক্টলি ফাইটার জেট ওরিয়েন্টেড জায়গায় ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত একটি রাফায়েল বা একটি F-16 জেট কিনতে $100 বিলিয়ন বেশি টাকা খরচ করে, তা আমরা জানি। সেখানে চীন বাংলাদেশকে এই অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে মাত্র $40 মিলিয়ন। ফলে বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030 এর একটি সামরিক আধুনিকরণের চেষ্টা তারা করছে এর আন্ডারে, সেখানে কিন্তু চীন বাংলাদেশকে ক্রমাগত শক্তিশালী করে দিচ্ছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পক্ষ থেকে ক্রমাগত এই J-10C ফাইটার জেটকে কিন্তু ব্যবহার করা হয়েছিল। এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা, ভারত এই প্রত্যেকটি ফাইটার জেটকেই গুলি করে নামিয়েছিল এবং বিমান বাহিনীর একটি অফিসিয়াল মেনটেন্যান্স টেন্ডার থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতের 36টি যে রাফায়েল আছে, সেই 36টি রাফায়েল অপারেশন সিন্দুর পর্বে সুরক্ষিত আছে। অর্থাৎ পাকিস্তান একের পর এক J-10CE ফাইটার জেটকে কিন্তু হারিয়েছিল অপারেশন সিন্দুর পর্বে, তুলনায় ভারতের ফাইটার জেট কিন্তু নিজের দমে কিন্তু বহাল তবিয়াতে আছে। অর্থাৎ এই ধরনের শক্তিশালী ফাইটার জেট আসলে ভারতের বিপক্ষে লড়ার জন্য কতটা শক্তিশালী, সেই প্রশ্ন কিন্তু অপারেশন সিন্দুরে উঠে যায়। এবং অনেকে সেই সময় চীনা অস্ত্র নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করেছিলেন যে একের পর এক P-15 মিসাইল কিভাবে লক্ষ্যচ্যুত হচ্ছে, কিভাবে ফাইটার জেট একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হলো এরপরও চীন বা বাংলাদেশ একে অপরের সঙ্গে সেই ফাইটার জেট নিয়ে একটি সামরিক চুক্তি করলেন, যে চুক্তির পরিমাণ $40 মিলিয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পশ্চিমে ইতিমধ্যেই পাকিস্তান 36টি J-10CE ফাইটার জেট কিন্তু অ্যাকোয়ার করেছে, অর্থাৎ কিনেছে। এবার পূর্বেও বাংলাদেশ যদি একই ধরনের ফাইটার জেটকে কেনে, তাহলে ভারতের দুই সীমান্ত অর্থাৎ পশ্চিম ও পূর্ব দিকে চীন কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ডুয়েল ফ্রন্ট এয়ার চ্যালেঞ্জ বা দুই প্রান্তে বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি কিন্তু চীন এক্ষেত্রে তৈরি করলো। ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরেও একটা রহস্য লুকিয়েছিল যে এই ধরনের ফাইটার জেটকে বাংলাদেশ ঠিক কোথায় মোতায়েন করবে। এই পুরো বিষয়টায় বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে কিছুটা হলো মিথ্যে কথা বলেছে বলা যায়। কেন আমি বলছি? কারণ এই পার্টিকুলার বিষয়ে লালমনিরহাট এয়ারবেসের কথা কিন্তু উঠে আসে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই লালমনিরহাট এয়ারবেসটিকে নতুন করে সচল করার কাজ শুরু করেছে এবং এখানেই কিন্তু ফাইটার জেটগুলো রাখার হ্যাঙ্গার পয়েন্ট তৈরি করা হয়েছে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক থেকে কিছুটা দূরেই অবস্থিত এই লালমনিরহাট এয়ারবেস এবং এই এয়ারবেসের কাছে যদি এই এয়ারবেসে যদি ফাইটার জেটগুলো মোতায়েন করে বাংলাদেশ, তাহলে শিলিগুড়ি করিডরের এত কাছে চীনা প্রযুক্তির ফাইটার জেট এসে যাওয়ায় ভারতের কিন্তু সেভেন সিস্টার্সে নিঃসন্দেহে চাপ বাড়বে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কিছুদিন আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশ ভারতকে আশ্বস্ত করেছে যে সামরিক উদ্দেশ্যে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু হঠাৎ করে এই এতগুলো চীনা ফাইটার জেট কেনার পরে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতকে তারা মিথ্যে কথা বলেছে এবং সম্ভবত লালমনিরহাট এয়ারবেসের হ্যাঙ্গার পয়েন্টেই অর্থাৎ শিলিগুড়ি করিডর থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই বাংলাদেশ চীনা এই ফাইটার জেটগুলোকে মোতায়েন করতে চলেছে। অর্থাৎ তারা ভারতকে শুধু মিথ্যে কথা বলেছে তা নয়, ভারতের সঙ্গে কিন্তু এক্ষেত্রে বিশ্বাসঘাতকতাও করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু মাস আগেই বাংলাদেশের সেনাপ্রধান যখন লালমনিরহাট এয়ারবেসে বারবার যাচ্ছিলেন, তখনই প্রশ্ন উঠেছিল যে হঠাৎ করে বিশ্বযুদ্ধের সময় এই ধরনের পার্টিকুলার বিমান ঘাঁটিকে কেন ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ? সত্যি কি তারা ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে? কারণ এই লালমনিরহাট এয়ারবেসের স্ট্র্যাটেজিক পয়েন্টটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি শিলিগুড়ি করিডরের অত্যন্ত কাছে। এখানে যদি বিদেশি শক্তি চলে আসে তাহলে ভারতের চাপ বাড়বে। সে সময় বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ ডিনাই করে বলেছিল তাদের এই মুহূর্তে লালমনিরহাট এয়ারবেসকে ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা নেই, ভারত যেন আশ্বস্ত থাকেন। এবার বিষয় হলো, এই যে চুক্তি বাংলাদেশ চীনের সঙ্গে করছে, এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? দেখুন, প্রথমত বাংলাদেশ আধুনিক অস্ত্রে বলিয়ান হয়ে উঠছে, তা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভালো হয়ে যেতে পারে। কিন্তু কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্র যদি কোনো ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেন, তাহলে বিশেষজ্ঞরা বলেন যে আগামী 30 বছরের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। কারণ এই জেটে স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপডেট, মিসাইল ইন্টিগ্রেশন, পাইলট ট্রেনিংয়ের জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে বেজিংয়ের উপর নিয়ন্ত্রণ করতে হবে। ফলে ঢাকার উপর বেজিংয়ের ভূরাজনৈতিক প্রভাব বহু গুণ বেড়ে যাবে এবং ভারত কিন্তু কখনো এটা এফোর্ড করতে পারবে না। এবং চীনের সেই কুখ্যাত ডেপ ট্র্যাপ অর্থাৎ ঋণের জালে ফাঁসানো থেকে শুরু করে মিলিটারি ইন্টিগ্রেশন, সব জায়গাতেই যখন চীন বাংলাদেশকে ডমিনেট করতে শুরু করবে, তখন কিন্তু ভারতের কোথাও না কোথাও চাপ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব যে অস্তিত্ব সেটাও কিন্তু বিফলে চলে যাবে, তা কিন্তু প্রশ্ন। আর একটা পার্টিকুলার বিষয় নিয়ে এই প্রতিবেদন আলোচনা করতে চাই, তা হলো এই 24টি চীনা জেট কি ভারতের সামরিক শ্রেষ্ঠত্বকে গুড়িয়ে দিতে পারে? উত্তর হলো না। ভারতের সামরিক ভারসাম্য রাতারাতি এতে কোনোভাবেই বদলে যাবে না। ভারতের ইস্টার্ন এয়ার কমান্ডের অধীনে আসাম ও পশ্চিমবঙ্গে রয়েছে বিশাল বিমান ঘাঁটি, এমনকি সেই বিমান ঘাঁটিতে রয়েছে সুকোই 30 MKI, রাফায়েলের মতো হেভিওয়েট ফাইটার জেটও কিন্তু এই ধরনের বিমান ঘাঁটিতে মোতায়েন আছে এবং ভারতের র্যাডার নেটওয়ার্ক এবং অ্যান্টি ডিফেন্স এয়ার সিস্টেম তা কিন্তু অত্যন্ত শক্তিশালী। ফলে চীন যতই ফাইটার জেটকে সীমান্তে পাঠানোর চেষ্টা করুক না কেন, আসলে ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের এই শক্তি যে তুলনাতেই আসে না, তা কিন্তু পরিষ্কার। তবে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে চীন ভারতকে চাপে রাখতে যে 10 সিরিজের একাধিক প্রযুক্তিগত বিমান ভারতের 2 সীমান্তে মোতায়েন করে দিয়েছে এবং বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি এবং আকাশ সীমার সুরক্ষায় বাংলাদেশ যেভাবে নিজে একা চীনকে সঙ্গে নিয়ে ভারতকে চাপে রাখতে চাইছে, তা কিন্তু ভারতকেও পরবর্তীকালে বিপাকে ফেলে তাদের স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টটাকে শিফট করতে বাধ্য করবে। সব মিলিয়ে সীমান্ত উত্তাল, পরবর্তী পদক্ষেপ ভারত কি নেয় জানার জন্য অপেক্ষা করতেই হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এখনো আছেন, আজকেই তিনি চলে আসবেন। তো এই সফরে বড় উদ্দেশ্য বলতে ছিল তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ এবং চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা। এই তিনটির কোনোটাই কিন্তু কোনো সমঝোতা বা চুক্তি হয়নি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজ একটু আগে তিস্তা প্রকল্পের চুক্তি না হওয়া নিয়ে একটি এপিসোড করেছি। এবার এই এপিসোড করছি বাকি দুটি বিষয়, অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দর ও যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বা সমঝোতা কেন হলো না, এই দুটো বিষয় নিয়ে। বলা বাহুল্য, তারেক রহমানের চীন সফরকে ঘিরে বাংলাদেশে খুব বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রত্যাশা তৈরি করেছিল স্বয়ং বাংলাদেশ সরকার। যেভাবে ভারতকে এড়িয়ে চীনে গেলেন তারেক রহমান, তাতে সবাই মনে করেছিল তারেকের এই সফর হবে মারিত গন্ডার
লুঠিত ভান্ডার, অর্থাৎ বিরাট কিছু পাওনা। আর সেই পাওনাটা হলে ভারতের নাকে আচ্ছা করে ঝামা ঘষে দেয়া যাবে। এই ঝামা ছিল মোট তিনটি বিষয়ের, আগেই বলেছি। তিস্তা প্রকল্পের পাশাপাশি আরো দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল: লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ আর চীনা যুদ্ধ বিমান কেনা। কিন্তু সফর শেষে দেখা যাচ্ছে এই দুই বিষয়েও কোনো প্রকাশ্য চুক্তি বা সমঝোতার ঘোষণা আসেনি। তাহলে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই, কেন চুক্তি হলো না, কেন সমঝোতা হলো না? কারণ কি? দেখুন, প্রথম কারণ হতে পারে অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন বৈদেশিক ঋণের চাপে ক্রমশ হাঁসফাঁস করতে শুরু করেনি, হাঁসফাঁস করছে একেবারে বৈদেশিক ঋণের চাপে। কিরকম ঋণ আছে বাংলাদেশের এই মুহূর্তে? সাম্প্রতিক প্রকাশ্য তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ 2025 সালের মাঝামাঝি সময়ে 77 বিলিয়ন মানে 7,700 কোটি ডলারের বেশি ছিল। আর এটা ছিল জুন মাসে 2025-এ। ওটা 2025-এর ডিসেম্বরে এসে ওটার পরিমাণ দাঁড়ায় 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। 7,700 কোটি বাংলাদেশের জন্মের পর থেকে এত বছর ধরে ঋণের পরিমাণ ছিল 7,700 কোটি ডলার। আর সেইটা বেড়ে, মানে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের আমলে সেটা বেড়েছে আরো 36% মাত্র 6 মাসে। বেড়ে হয়েছে 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। মানে আপনাদের টাকার পরে আবার বোধহয় 120, 25, 30 করে গুণ করলে যত হয় তত টাকা তাদের বৈদেশিক ঋণ। এত বড় ঋণের বোঝা থাকলে নতুন বড় প্রকল্প, বিশেষ করে প্রতিরক্ষা বা অবকাঠামো খাতে চুক্তি চূড়ান্ত করা সহজ নয়, ভীষণ 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 কঠিন। কারণ সরকার শুধু কি কিনবে সেটা তো দেখলে চলে না, কিভাবে শোধ করবে সেটাও দেখতে হয়। আর এখন বাংলাদেশের ওই ঋণের কিস্তি এবং ঋণের সুদ দিতে দিতেই বাংলাদেশ ভিখারি হয়ে চলেছে। দ্বিতীয় কারণ হতে পারে অর্থনীতির অর্থায়নের শর্ত, অর্থাৎ চীন টাকা দিয়ে এগুলো কিনবে, এগুলো বিক্রি করবে। লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করবে চীন তার টাকা দিয়ে। আবার যুদ্ধ বিমান কেনা হবে, সেটাও চীনের ঋণ নিয়ে সেটাও কেনা হবে। কিন্তু শুধু তো এতে হবে না, এর সঙ্গে থাকে প্রশিক্ষণ। মানে যুদ্ধ বিমান কেনাটার যেমন খরচ আছে একটা বড়, তেমনি তার বৈমানিকদের প্রশিক্ষণ, সেগুলোকে সংরক্ষণ, খুচরো যন্ত্রাংশ, অস্ত্রসজ্জা, রক্ষণাবেক্ষণ, সিমুলেটর আর দীর্ঘমেয়াদী সার্ভিসিং প্যাকেজ, এগুলোর মোট খরচ অনেক সময় মূল বিমান কেনার দামের চেয়ে বেশি হয়ে যায়। মানে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। তাই দাম, কিস্তি, সুদের হার, ডেলিভারির সময়সূচি এসব নিয়ে যদি দর কষাকষি করে কোনো জায়গায় না মেলে তাহলে চুক্তি পিছিয়ে যায়। খবর পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির খবর তারেক রহমান সরকার যত না জানেন তার থেকে বেশি জানে চীন। যারা ধার দেয় তাদেরকে তো জানতে হয়। তাহলে আর একটা কথা এই প্রসঙ্গে বলি, চীনের থেকেও কিন্তু বাংলাদেশের বেশি বৈদেশিক ঋণ, সব থেকে বেশি হচ্ছে তো বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর তারপরের জায়গাটা হচ্ছে কিন্তু চীনের নয়, জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি দেশ হিসেবে ঋণ নেয়া, তারপরে চীন, তারপরে ভারতের আছে। তাহলে প্রশ্নটা আসছে, চীন তো সব জানে, জানার পরে তারেক রহমানকে প্রশ্ন করেছিল যে কিভাবে এই দেনা শোধ হবে আর কিভাবে দেনা যেটা আছে সেগুলো শোধ করবেন। ফলে চুক্তি আর হয়নি।
এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হতে পারে রাজনৈতিক সংবেদনশীলতা। লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে রংপুর ডিভিশনে। উত্তরাঞ্চলের এভিয়েশন অবকাঠামো এটা শুধু একটি সিভিল প্রকল্প নয়, এর বিরাট কৌশলগত মূল্য আছে, যে মূল্য দেখে চীন কিন্তু উৎসাহিত হয়েছিল ভারতের উপরে নজর রাখা যাবে লালমনিরহাট থেকে। কিন্তু এমন প্রকল্পে চীনের উপস্থিতি ভারত খুবই সংবেদনশীলভাবে দেখে, আর দেখাটা স্বাভাবিক। ফলে বাংলাদেশ অনেক সময় এমন প্রকল্পে প্রকাশ্যে দ্রুত এগোলে ভারত কিন্তু কূটনীতিতে আরো চাপ দেবে, যেরকম চাপ গত কিছুদিন ধরে ভারত দেয়া শুরু করেছে বাংলাদেশের ওপর। চতুর্থ কারণ হলো চীনের নিজের একটা কূটনৈতিক হিসাব আছে। চীন, ভারত, রাশিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, এদেরকে নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে। ব্রিক্স হচ্ছে আমেরিকার পাল্টা হিসেবে, ডলারের পাল্টা। চীন এবং ভারত দুজনেই হচ্ছে ব্রিক্সের সদস্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কদিন আগে, 3-4 দিন আগে দিল্লি সফর করেছেন। কেন? এর মানে হচ্ছে তিনি তো আর বেড়াতে আসেননি দিল্লিতে, মুখ দেখাতেও আসেননি। বেইজিং থেকে তিনি এসেছিলেন। বেইজিং একদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে এবং তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতে যথেষ্ট যে ভারত বাঁকা চোখে দেখছে সেটা চীনও জানে। সুতরাং চীন কি করলো? ঠিক তারেক রহমান যেদিন চলে গেলেন, বেরিয়ে গেলেন বেইজিং, তার সেই দিনে ঢাকার সঙ্গে বেইজিং করলো কি, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। বেইজিং একদিকে তার মানে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, অন্যদিকে নয়াদিল্লির সঙ্গেও যে টানাপোড়েন সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই অবস্থায় বাংলাদেশে খুব স্পষ্ট সামরিক বা কৌশলগত কোনো চুক্তি, বিশেষ করে বিমান ঘাঁটি ধরনের প্রকল্প চীনের পক্ষ থেকেও খুব সাবধানে দেখা হয়েছে। চীন তার জন্য এক্সট্রা কোনো উৎসাহ দেখায়নি, যেটা প্রথম দিকে দেখাচ্ছিল। আর যুদ্ধ বিমান কেনার প্রশ্নে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিজিওনাল মেসেজিং, অর্থাৎ আঞ্চলিক যে বার্তা কি দিচ্ছে। সম্প্রতি যে চীনা J-10CE বিমানটা, যুদ্ধ বিমানটার নাম কি চীনের? J-10CE যে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে, সেটা পাকিস্তানও ব্যবহার করে। অপারেশন সিন্দুরে চীনের বিমান, চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা একেবারেই ভালো ফল দেয়নি পাকিস্তানকে, যার জন্য পাকিস্তানকে বিপদে পড়তে হয়েছিল, অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে। এবং সারা বিশ্ব জুড়ে এখনকার যুদ্ধ বিশারদরা মনে করেন পাকিস্তানকে প্রায় মাথা নত করে চুক্তির জন্য এগিয়ে আসতে হয়েছিল, যুদ্ধবিরতির। এটা আমার কথা নয়, আন্তর্জাতিক খ্যাতনামা যুদ্ধ বিশারদদের মতামত বলছে এই কথা। তবে বাংলাদেশের বর্তমান তারেক সরকার ও পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের কিছু মানুষ, বেশ কিছু মানুষ এবং বেশ কিছু মিডিয়া, তারা মনে করে পাকিস্তান নাকি জিতেছিল সেই যুদ্ধে। তাই হয়তো সেই যুদ্ধ বিমান ক্রয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল তারেক রহমান সরকার। কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই না হওয়াটার কারণ হলো এই ধরনের কেনাকাটা শুধু সামরিক আধুনিকীকরণ নয়, এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ হয়তো তার কানে এখন জল ঢুকেছে। সেটা কি? যে এখনই এ বিষয়ে দ্রুত এগোনো মানে ভারতের সাথে আরো সম্পর্ক খারাপ হওয়া, অপ্রয়োজনীয় আঞ্চলিক উত্তেজনা তৈরি করা। এটা যে যদি বুঝে থাকতো আগে, তাহলে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীন যেতেন না আমাদের তারেক রহমান। তিনি বোঝেননি, চীন তার কানে এটা ঢুকিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আর চীন যদি নাও বুঝিয়ে দিয়ে থাকে, আলোচনায় চীন বলেছে এই সব সম্ভাবনার কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বৈদেশিক ঋণের চাপ। বাংলাদেশের উপর এখন নতুন ঋণ নেওয়ার পাশাপাশি
পুরনো ঋণ তার কিস্তি শোধ এবং সুদের মেটানোর চাপ বাড়ছে। গত কয়েক মাসে দেখা গেছে বৈদেশিক ঋণের অর্থছাড় কমছে, কিন্তু ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার যদি বড় অঙ্কের প্রতিরক্ষা বা বিমানবন্দর প্রকল্পে হাত দেয়, তাহলে বাজেটে বাড়তি চাপ আরো পড়বে, আরো বাড়বে চাপ। আর সেই চাপ রাজনৈতিকভাবে খুব ঝুঁকির। তারেক রহমান সামলাতে পারবেন না সেই চাপ। আর চাপ তো ভারতও বাড়িয়ে যেত। তাই বাস্তবতা হলো, চুক্তি না হওয়ার পেছনে একক কোনো কারণ নয়, বরং অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, রাজনীতি এবং ঋণের চাপ সব মিলিয়ে একটি জটিল সমীকরণ কাজ করেছে। লালমনিরহাট বিমানবন্দর আর যুদ্ধ বিমান দুটোই বাংলাদেশের কাগজে কলমে বড় স্বপ্ন ছিল, কিন্তু মাটির বাস্তবতায় সেগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারল না। শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ কি কৌশলগতভাবে এগোচ্ছে নাকি আপাতত অপেক্ষা করছে? আপাতত উত্তর সম্ভবত একটাই। ঢাকা এখন এই যে ঘাঁটি খেলো চীন সফরে গিয়ে, তাকে বাংলাদেশকে এখন ধীরে সুস্থে, হিসাবি হয়ে এবং ঝুঁকি থাকবে না এমন কূটনীতি বেছে নিতে হবে। আর এরপর কি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা ভাববে? ভবিষ্যৎ দেবে সে উত্তর। তবে একটা কথা এখনই বলে দিই, ভারত কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আবার কিন্তু ফুলের গোছা এগিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ভিসা নিয়ে যে কড়াকড়ি ছিল বা গতকাল ভারত সেই ভিসা, অর্থাৎ বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে যে ভিসা ছিল, সেটা অনেকটা উন্মুক্ত করে দিয়েছে। এ বিষয়ে পরে আরেকটি ভিডিও করব। আপাতত বিষয়টি নিয়ে শুধু এটাই বলবো যে ভিসা দেওয়ার, বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়াটা, সে শুধু চিকিৎসা ভিসা নয়, সব রকমের ভিসা, সেটা দেওয়ার ব্যাপারে ভারত কিন্তু গতকাল দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার ঢাকায়, তিনি নিজের মুখে ঘোষণা করে দিয়েছেন। ফিরে আসি, আজকে প্রসঙ্গ শেষ করব। লালমনিরহাট আর যুদ্ধ বিমান দুটোই ছিল বড় প্রতীকী বিষয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো, এই ধরনের চুক্তি নয়, তাদের অর্থনৈতিক সক্ষমতার হিসাব, সেই সঙ্গে ভারতের মানসিকতার দিকে নজর রেখে চলতে বাধ্য হওয়া। বাংলাদেশকে খেয়াল রাখতে হবে, ভারত কা গুस्सा क्यों आता है। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।